আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ এক্সক্লুসিভের। আজ আমরা কথা বলবো সংস্কার, নির্বাচন, নতুন দল গঠন এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আরও আছেন আমার দেশের ম্যানেজিং এডিটর জাহেদ চৌধুরী। আপনাদের দুজনকেই আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথমে শফিক ভাই, আপনার কাছে যাই। আপনারা এসছেন, আপনি দায়িত্ব নিয়েছেন প্রায় 5 মাস হয়ে গেল, অথবা 5 মাস পার হয়ে গেছে। এই সময়টুকুর মধ্যে গত 5 মাসে কোন 5টি বিষয় আপনার মনে হয়েছে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে? আমি 5টা সফলতার কথা বলি। হ্যাঁ, এটা তো প্রায় 6 মাস হয়ে গেল, 5 মাস বলা ঠিক হবে না। আগামী মাসের 8 তারিখে 7 তারিখেই কমপ্লিট করছে 6 মাস, তো বেশি দিন নাই। তো যেটা হয়েছে যে আমরা দেখেন খুব মোটা দাগে যেটা বলা যায় যে এই গভর্নমেন্ট একটা স্ট্যাবিলিটি নিয়ে এসছে, খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনি জানেন যে কোনো বিপ্লবোত্তর যে কোনো দেশে আপনি যদি দেখেন হানানি লেগে থাকে, কু হয়, কাউন্টার কু হয়, অনেক রকমের এবং সবাই সবার কথাগুলো বলে তো, এবং সবাই চায় যে তার ভিশনটা ইম্পোজ করতে। ওই জায়গায় এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা খুব স্ট্যাবল একটা জায়গায় নিয়ে এসে। কীভাবে নিয়ে এসে, আপনি ধরেন একটা প্লেন চলছিল, প্লেনটা একটা খুব ভয়ঙ্কর একটা আবহাওয়ার মধ্যে পড়ে গেছে, তারপরে টার্বুলেন্স হচ্ছে, আপনি পড়ে যাচ্ছেন। সেই জায়গায় ওইখানে পাইলটের রোলে ছিলেন প্রফেসর ইউনূস, ওইখান থেকে নিয়ে স্মুথ একটা ল্যান্ডিং করিয়েছেন। এটা একটা, আমি বলবো আমরা যেখানেই যাচ্ছি, যেই কোনো দেশে, প্রফেসর ইউনূস তো এ নিয়ে 4টা মেজর সফর করলেন, 4টাই ইউএনজিএতে গিয়েছিলেন, বাকুতে গেলেন, উনি নিউ ইয়র্ক, বাকু, ইজিপ্ট, এবং এইবার এই যে কালকে আমরা ফিরলাম হচ্ছে ডেভোস থেকে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সবাই এসে, যে কোনো ওয়ার্ল্ড লিডার এসে তাকে সমর্থন জানাচ্ছেন, তাকে বলছেন যে যেই জায়গায় বাংলাদেশ গিয়েছিল সেই জায়গার থেকে একটা স্ট্যাবল একটা জায়গায় এসছে, স্ট্যাবিলিটি ফিরে আসছে। 2 নম্বর হচ্ছে যে আমরা ইকোনমিক রিকভারি, আমরা এই গভর্নমেন্ট নেওয়ার পরে বুঝেছে যে কী পরিমাণ চুরি হয়েছে, কী পরিমাণ ভঙ্গুর একটা ইকোনমি, এবং কী পরিমাণ ইনস্টিটিউশনগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি ইনস্টিটিউশন থাকলে হয় কি, চুরি কোনো কিছু হলেও কমে, মানে এক ব্যক্তির উপরে ছিল। এবং এই যেটা দেবপ্রিয় স্যার বলেছেন না, এটা একটা চোরতন্ত্র ছিল, এবং চোরতন্ত্র কি নিকৃষ্টতম একটা চোরতন্ত্র ছিল। সেই জায়গায় এটার ইকোনমিক অবস্থা এত খারাপের জায়গায় আপনি দেখেন ইকোনমিক একটা রিকভারি হয়েছে, এবং খুবই ম্যাসিভ একটা রিকভারি কীভাবে হচ্ছে? 2টা জায়গা দেখেন, আমাদের ইকোনমির প্রাণ হচ্ছে 2টা জায়গা, একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স। মাশাল্লাহ দেখেন, আমাদের যারা বাইরে যারা কাজ করছেন, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, তারা প্রচুর টাকা পাঠাচ্ছেন, এবং আমরা যেটা করেছি তাদের টাকা পাঠানোর কাজটাকে ফ্যাসিলিটেট করছে, এবং এই রেটটাকে আমরা ঠিক রেখেছি, ডলার রেট। এবং তারা ওই হুন্ডিতে না পাঠিয়ে তারা কিন্তু ব্যাংকিং ইয়েতে পাঠিয়েছেন। এটা নিয়ে যথেষ্ট আমাদের কাজ করতে হয়েছে, এবং এর ফলে দেখেন রেমিটেন্স প্রতি মাসেই বাড়ছে, এক। আর দ্বিতীয় হচ্ছে এক্সপোর্ট। অনেকে এসে বলে না যে আজকে এখানে প্রোটেস্ট হচ্ছে, গার্মেন্টসের ওইখানে প্রোটেস্ট হচ্ছে। 1-2টা আইসোলেটেড প্রোটেস্ট কিন্তু বাংলাদেশে গত 30-40 বছর ধরেই হচ্ছে। তবে আমরা কিন্তু আমি আমার ইয়েটা বলি, আপনি 1-2টা পোস্টের পরে দেখেন এক্সপোর্টের টোটাল যখন ফিগারটা দেখবেন, আপনি সেপ্টেম্বরে ছিল প্রায় 7%, অক্টোবরে 16%, নভেম্বরে 22%-এর মতো প্রায়, ডিসেম্বরে আপনার হচ্ছে 18% গ্রোথ। এই যে গ্রোথ, এটা ইটস এ শোজ যে টোটাল ইকোনমি, মানে যে ম্যানুফ্যাকচারিং বা ইকোনমিটা একটা স্ট্যাবল জায়গায় এসছে। আমরা ম্যাসিভ রিকভারি হয়েছে, হওয়ার ফলে যেটা হয়েছে যে আপনার আমাদের রিজার্ভ হাসিনা যেখানে রেখে গেছে, আমরা যে যদি ওই একই কন্টিনিউশন হতো, তাহলে এতদিনের রিজার্ভ হতো $2 বিলিয়ন। আমরা জায়গায় রয়ে গেছে, অ্যাটলিস্ট জায়গায় রাখতে পারছি, রয়ে গেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যেই পেমেন্টগুলো আউটস্ট্যান্ডিং পেমেন্ট ছিল সব কিন্তু করে ফেলছি। তো ফলে এটা হলো 2। আর 3 নম্বর ধরেন আপনি বাংলাদেশের কোন গভর্নমেন্টটা এরকম একটা সরকার আউটস্ট্যান্ডিং সাপোর্ট পেয়েছে, ওভারওয়েলমিং সাপোর্ট পেয়েছে? এটা অভাবনীয়, এটা একটা আনবিলিভেবল একটা সাপোর্ট বাংলাদেশের ক্ষেত্রে, এটা একটা কল্পনা করা যায় না। আর একটা হচ্ছে যেটা হলো বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা কি?
আগেরটাই বলি, ধরেন জো বাইডেন নিজে এসে স্যারের সাথে দেখা করেছেন। আবার এই যে আমরা ড্যাভোসে গেলাম, প্রথমেই ওলাফ শুলজ, জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল ন্যাশন, সবচেয়ে রিচেস্ট ইকোনমি। ওলাফ শুলজ নিজে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, কথা বলেছেন। তা এবং এছাড়া আপনি ধরেন ডজনকে ডজন টপ লিডার, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের লিডার বলেন, কানাডার লিডার বলেন, সব বড় বড় লিডার তার সাথে দেখা করেছেন। এতে আমরা অভাবনীয় একটা সাপোর্ট পেয়েছি। 4 নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে জুলাই অগাস্টে যে ভয়াবহ রকমের যে খুন হলো, হ্যাঁ, বা হাসিনার পুরো আমলে যেই ধরনের অন্যায়, অবিচার এবং ক্রাইম যেটা হয়েছে, সেটাতে তো একটা অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসা, সেই জায়গাটা কিন্তু আমরা করেছি। আপনি দেখেন গুমের জন্য ইনকোয়ারি কমিশন হয়েছে, এবং কি ভয়াবহ গল্পগুলো আপনারা দেখছেন না? বাচ্চাকে রেখে দেওয়া হয়েছে গুম, তাকে দুধ খেতে দেওয়া হয়নি, চিন্তা করা যায় নাই। এবং আগে তো আমরা ভাবতাম যে গুম বুঝি কয়েকশো লোক হয়েছে, এখন দেখা যাচ্ছে না হাজার হাজার লোক হয়েছে। ঠিক আছে, আর জুলাই আগস্টে যে কিলিং হয়েছে, সেটার জন্য আমরা কি করেছি, আমরা ইউএনকে বলেছি যে তোমরা ফ্যাক্ট ফাইন্ডিং করো, আমরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করবো না, যাতে কেউ না বলতে পারে যে না তুমি তো ইনফ্লুয়েন্স করে এটা লিখিয়েছো। এটার জন্য কেউ না, আমরা ইন্ডিপেন্ডেন্ট, খুবই নিউট্রাল একটা রিপোর্ট চাচ্ছি। এবং ওরা এই মাসের শেষে বা আগামী মাসে দেখবেন ওরা রিপোর্টটা দিবে, এবং আপনি দেখবেন যে কি ভয়ঙ্কর রিপোর্টটা এটা আসছে। হ্যাঁ, এই যে এবং অ্যাকাউন্টেবিলিটি, এবং যারা যারা জড়িত ছিল যেই লোকগুলো, সবাইকে এগেনস্টে কিন্তু কেস হয়েছে, কেউ বাঁচে নাই। হাসিনা পালিয়ে গেছে মানে যে বাঁচা তার, এবং তার এক্সট্রাডিশনের জন্য আমরা চেয়েছি। হ্যাঁ, অনেকে বলেছে না ইন্ডিয়াতে গেছে ভয়ে, আমরা হয়তো বা ইন্ডিয়া অনেক বড় দেশ, উনি ওইখানে গেছে, আমরা বুঝি কোনো দিন এক্সট্রাডিশন, আমরা সাথে সাথে এক্সট্রাডিশন চেয়েছি, এবং জব লিগাল প্রসিডিউর করে ইন্টারন্যাশনাল আমরা প্রেশার তৈরি রাখবো যতক্ষণ না সে ফিরে আসে। তাকে তার যেই ধরনের খুন সে করেছে তার আমলে, এবং যে ধরনের চোরতন্ত্র সে কায়েম করেছিল, এটার জন্য তার বিচার হবে। খুন তো একটা দুইটা না, আপনার তো জুলাই আগস্ট দেখতেছেন, শাপলা দেখেন, মাওলানা সাইদির কেসের পরে, ভার্ডিক্টের পরে যে কিলিংটা হয়েছে, তারপরে তো সিরিজ আকারে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে। এবং সবচেয়ে অনেকটা বড়, এটা অনেকে বলেন না, সেটা হচ্ছে বিএনপি জামাতের প্রায় 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস, এদের লাইফ তো আপনি ডেস্ট্রয়, এরা জীবন্ত মৃত হয়ে গেছিল, তাদের লাইফ শেষ, তাদের ছেলে মেয়েরা সরকারি চাকরি পেত না, তারা দিনের পরে দিন ইয়েতে যেত, কি যেন হাজিরা দিতে হতো, তাদের ডিস্ট্রয় হয়েছে। তাদের অনেক ছেলে ঢাকায় এসে উবার চালায়, পাঠাও চালায়, রিক্সাও চালিয়েছে অনেকে। এই যে এটা আমরা দিয়েছি। আর আরেকটা হচ্ছে যে শেষে আমি বলবো যে আমরা নতুন ফরেন পলিসি দিয়েছি। বাংলাদেশের যে আগে একমুখী একটা ফরেন পলিসি ছিল, হ্যাঁ, এখন আমরা দেখেন আমরা সার্কের রিভাইভাল চেয়েছি, আসিয়ানের মেম্বার হতে চেয়েছেন স্যার, এবং পুরো পৃথিবীর সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় গেলে আমাদের যে আমরা যে পৃথিবীর 8ম মোস্ট পপুলার দেশ, এবং আমরা যে আলাদা ওয়েট ক্যারি করি সেটা আমরা জানাচ্ছি। এবং সার্কের রিভাইভালের জন্য অনেক কথা হচ্ছে, স্যার অনেকের সাথে মিট করছেন, আসিয়ানের অলরেডি আমাদেরকে বলছে যে তোমাদেরকে সেক্টরাল পার্টনার করে নিচ্ছি, এবং ইভেনচুয়ালি আমরা যদি লেগে থাকি আমরা মেম্বার হব। আর এর মেম্বার হওয়া মানে কি, আমি তো এখানে চেহারা দেখাতে যাচ্ছি না, তার মেম্বার হওয়া মানে হচ্ছে আমার জন্য ইকোনমির অবারিত দ্বার খুলে দেওয়া, আমার ট্রেড বাড়া, এবং আমি সেক্ষেত্রে কি হবে, আমার লোকগুলোর জন্য জব তৈরি হবে। এই পুরো জিনিসগুলো দেখেন, মানে আমি তো বলবো যে এই জিনিসগুলো মানুষ চোখে দেখছে না। হ্যাঁ, মানুষ হয়তো বা রাস্তার মধ্যে কিছু প্রোটেস্ট দেখছে সেটা নিয়েই, কিন্তু এগুলো যে একটা গভর্নমেন্ট 6 মাসের মধ্যে যে এই কাজগুলো করেছে, আনবিলিভেবল। এখানে চ্যালেঞ্জেসগুলো কি, যে কোশ্চেনটা আসছিল যে এর মধ্যে আপনার বড় চ্যালেঞ্জ কি ফেস করছেন রাইট নাও এই মুহূর্তে? চ্যালেঞ্জগুলোর কথা কিন্তু এর মধ্যেই বলেছি। প্রথম চ্যালেঞ্জ যে আপনি তো একটা পোস্ট রেভলিউশনের যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়, হিউজ এক্সপেকটেশন তৈরি হয়, সেই এক্সপেকটেশনকে ম্যানেজ করাটা হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ। সবাই ভাবছে যে এই, কিন্তু আপনি ধরেন এখন আপনারা এরকম কিছু ফেস করছেন কিনা যে আপনারা স্মুথলি গভর্নমেন্ট রান করার জন্য এই বিষয়গুলো সমস্যা হিসেবে আপনাদের সামনে দেখা দিচ্ছে? একটা হচ্ছে যে আমাদের ব্যুরোক্রেসির এফিসিয়েন্সি বলে কিছু রেখে যায় নাই। আপনি তো একটা গভর্নমেন্ট তার কাজগুলো কাকে দিয়ে করে,
ব্যুরোক্রেসিতে দিয়ে তো করে, জি। ঠিক না? সেই ব্যুরোক্রেটিক এফিসিয়েন্ট আগে পুরোটা 15, 16, 17 বছর তারা রেখেছে কি, যারা যারা তার পার্টির লয়াল ছিল তাদেরকে প্যাট্রোনাইজেশন হয়েছে। তুমি মেধার গুরুত্ব পায় নাই। না, উনি তুমি আমার তার আপনি কাউকে পছন্দ করেন, তার বাসার মধ্যে শেখ মুজিবের ছবি রেখেছে, শেখ হাসিনার ছবি রয়েছে, শেখ পরিবারের কাছে যাচ্ছে যে স্যার আমার একটু প্রমোশনে ইয়ে করেন, হেল্প করেন। পুরো জিনিসটা একটা প্যাট্রোনাইজেশন। তো এখন এই কোয়েশ্চনটা আসছে যে আপনারা এই 6 মাসের ভিতর এই হাসিনার রেখে যাওয়া ব্যুরোক্রেসিটাকে আদৌ কি কোনো চেঞ্জ আনতে পারছেন? দেখেন, এটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। আমি তো ইচ্ছা করলে, এটা তো লিগাল হতে, আমি ইচ্ছা করলে বলতে পারি না যে এই 80% লোককে আমি নিব না, এটা তো করা যায় না। আমরা এফিশিয়েন্ট অফিসারকে খুঁজছি, যা তাদেরকে প্রমোট করার চেষ্টা করছি। এই খোঁজাটাও তো একটা কষ্টসাধ্য। আপনি তো বুঝবেন না যে কে, আপনাকে বলা হলো ওই লোকটা হচ্ছে খুব এফিশিয়েন্ট অফিসার, কিন্তু আপনি যখন তার প্রোফাইল দেখছেন, দেখবেন যে উনি টুঙ্গিপাড়ায় যে 350 ছবি উঠিয়ে রেখেছেন। না, এটা ছাড়াও, ওইটা ছাড়াও সবচেয়ে হলো এফিশিয়েন্ট কিনা উনি আসলে। এছাড়াও আপনি আর কি প্রবলেম ফেস করছেন? ওনাদের পুরো 15টা বছরে তো এফিশিয়েন্সির চর্চা হয় নাই, সেটা মেরিটটা দেখা হয়। সেটা একটা বললেন, এর বাইরে আর কি ইস্যু আপনারা পলিটিক্যালি আপনারা কি ফেস করছেন? পুলিশকে আমরা বলবো যে পুলিশকে আমরা আরো যদি সতেজ বেগে, আরো মোর দায়িত্ব নিয়ে যদি পুলিশ কাজ করতে পারতো, হয়তো আমরা আরো বেটার রেজাল্ট পেতাম। বাট অলরেডি আমরা কিন্তু ক্রাইমের যা ফিগার দেখছি, যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন যা আছে, পুরো 1 বছর আগে এরকমই ছিল। আমরা ক্রাইমের ফিগার দেখছি, প্রতিদিন আমরা ইয়ে হচ্ছে। আরেকটা হচ্ছে যে মানে ডিটোরেট করেনি, বাট ইমপ্রুভও করতে পারেনি, যেহেতু এই আগের সেটআপ রয়ে গেছে। মানুষজন খুশি হতেন। তারপরে আমাদের ধরেন অনেকগুলো বন্যা হলো, জিনিসপত্রের দাম বেড়ে গেল, আর দাম বেড়ে গেলে তো হঠাৎ করে তো আর নামানো যায় না, আমাদের অনেক চেষ্টা করতে হচ্ছে। আরেকটা যে ইকোনমিতে এই ইনফ্লেশনটা এখনও হাই, 10-11%। আমাদের এই ইন্টারেস্ট রেট হাই করে এটাকে খুব ব্রুটালি আমরা চাচ্ছি যে এটাকে নিচে নামানোর জন্য অসম্ভব কাজ করতে হচ্ছে। কিন্তু আপনার ওইটারে করতে হলে যেই পরিমাণ আপনার ইকোনমিক স্বাচ্ছন্দ্য লাগে, বা যে ইকোনমি আপনার টুলস লাগে, সেগুলো অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে একটা আপনি ভঙ্গুর ইকোনমি দিয়ে গেছেন। আমি ইকোনমি নিয়ে একটা অংশে ঢুকতে চাচ্ছি। আমরা প্রতিদিনই দেখি যে গার্মেন্টস সেক্টর এখন অনেকটাই উত্তাল, অস্থির আসলে, এবং প্রতিদিনই প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এটা পুরোটা একটা প্রোপাগান্ডা জিনিস। আপনি দেখবেন হচ্ছে যে আমার গ্রোথটা কিরকম গার্মেন্টস সেক্টরে গ্রোথ। আমি তো আপনাকে বললাম, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে আমি সেপ্টেম্বরে বললাম তো 7%-এর মতো, অক্টোবরে 18%, মানে এক্সপোর্ট গ্রোথ যেটা বলছেন, এক্সপোর্ট গ্রোথ, নভেম্বরে প্রায় 22% গ্রোথ, ডিসেম্বরে প্রায় 18% গ্রোথ। আপনি গ্রোথটা দেখেন না, ওভারঅল তো আমার গ্রোথ বাড়ছে। যেটা হচ্ছে যে ইনএফিশিয়েন্ট ফ্যাক্টরি, যারা আসলে ওই লোন চুরি করে নিত, নেওয়ার পরে কিছু অংশ শ্রমিককে দিত, আর বাকিটা ওই ফ্যাক্টরিটা রাখাই হয়েছে যে ব্যাংকগুলোর থেকে লোন চুরি করার জন্য, আর কিছু না। এই কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এটা আমি বলছি না, কিন্তু এতে কি আমার ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট হয়েছে? এটা হচ্ছে কিছু লোক বলতে চায়, কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে চায় যে বাংলাদেশের অবস্থা এখনো ভালো না, 2-3টা ফ্যাক্টরি। তো আপনি কি দেখবেন যে আমার গ্রোথ কি হয়েছে কিনা, আমার গ্রোথ কি স্ট্যাগনেন্ট কিনা? তার মানে বিষয়টাকে আপনারা প্রোপাগান্ডা হিসেবে দেখছেন, পুরোপুরি প্রোপাগান্ডা। 3টা 4টা 5টা 6টা ফ্যাক্টরি, কিন্তু এটাকে কেন্দ্র করে যে এনআরকিটা হচ্ছে, এই এনআরকিটা আপনারা, এটাও তো আপনি এই একটা জিনিসটা দেখেন, আপনি চিটাগাং আমার কয়টা ইকোনমিক আমার জোন আছে, কিংবা অনেকগুলো, আপনার গাজীপুরে কয়টা ইয়ে হচ্ছে আপনি দেখেছেন? গাজীপুরে লিমিটেড এরিয়াতেই হয়েছে, অন্য কোথাও হয়নি। কিন্তু এটাকে আপনারা গাজীপুরে না, আশুলিয়ায় হচ্ছে। আশুলিয়াতে হচ্ছে, সাভারে। আশুলিয়ায় কয়টা ফ্যাক্টরি? সালমান এফ রহমানের ফ্যাক্টরিতে হচ্ছে। উনি ফ্যাক্টরিটারে সামনে রেখে হাজার কোটি টাকার লোন নিয়েছেন। এখন লোন নিয়ে শ্রমিকদেরকে দেন নাই, না দিয়ে উনি ওনার ছেলে লন্ডনে যায়, দেখেন প্রিন্স চার্লসের চ্যারিটিতে উনি দান করেন। ওনার ছেলে লন্ডনে প্রপার্টির পর প্রপার্টি করেছেন, ওই প্রপার্টির আবার একটা বাসায় শেখ রেহানারে মাগনা থাকতে দিয়েছেন। তো এই লোকগুলোরে এখন এই লোকগুলোর কর্মচ্যুতি হয়েছে, বলে কি এর দায়টা আমার নিচ্ছে। আমরা তো 3 মাস বেতন দিয়েছি, তাই আমরা কি এটা তো ইটারনালি দিতে পারি না। আর আমি বলছি আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে, আপনি এক্সপোর্ট তো এমনি বাড়ে না, আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে এবং খুব ভালোভাবে বাড়ছে। যে ফ্যাক্টরিগুলো যারা চাকরি ছেড়ে দিচ্ছেন, অনেকে অন্য ফ্যাক্টরিতে জয়েন করছেন, এবং যারা যারা ভালো করছে দেখেন তারা আরও বড় হচ্ছে। আমাদের কথা এফিশিয়েন্ট ফ্যাক্টরি,
যারা লোন চুরি করে চলবে না তাদের জন্য আমরা সবসময় আছি। আর এই যে আমাদের ইকোনমির অবস্থা খারাপ, উত্তাল, এগুলো কিছু বলবো যে এই বিজনেস গ্রুপ আছে যারা ওই বেনিফিশিয়ারি ছিল, তারা এই সমস্ত কথা বলছে। আপনি দেখবেন যে এক্সপোর্ট ফিগার, আর আমি তো ম্যানিপুলেট করছি না, আমি কি এই ফিগারকে হাসিনা যেরকম করতো, হ্যাঁ মানে আমরা কি ফিগার ম্যানিপুলেট খুব ভালোভাবে দেখাচ্ছে যে আমার ইকোনমি গ্রো করে। আচ্ছা, আমি যদি ইকোনমি থেকে একটু পলিটিক্যাল সিচুয়েশনের দিকে আসতে চাই, ভেরি রিসেন্টলি একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টই আমি বলবো এক ধরনের দেখা যাচ্ছে, বিশেষ করে ছাত্ররা এই আন্দোলনের যারা অভ্যুত্থানের যারা মূল নায়ক ছিল, তারা একটি রাজনৈতিক দল গঠন করার যখনই উদ্যোগ নিয়েছে, তখনই দেখা যাচ্ছে আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এটা খুব রিয়েক্ট করা হচ্ছে নানাভাবে। এবং যদিও গতকালকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা তাদেরকে স্বাগত জানাই, তবে তারা আমাদেরকে যে মন্তব্যগুলো করছে একটা বড় পলিটিক্যাল পার্টিকে উদ্দেশ্য করে, এগুলো আপত্তিজনক। তো এটা নিয়ে এই দুইটাই বড় স্টেক হোল্ডার গত ছাত্র জনতার অভ্যুত্থানে, এই দুইটা দলের এই মুখোমুখি অবস্থান কিংবা দুইটা গ্রুপের এই মুখোমুখি অবস্থানটা সরকারকে কি কোনো নাজুক অবস্থায় ফেলছে? আপনি কি মনে করেন? মোটেও না, এটা একটা এটাকে আপনি কিভাবে দেখছেন পুরো জিনিসটাকে? আমরা মনে করছি যে বাংলাদেশে একটা এই কম্পিটিটিভ একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ফিরে আসছে, এটা গুড। মানে এটাকে আপনি পজিটিভ কম্পিটিশন হিসেবে দেখছেন, কিন্তু এটা কোনো পর্যায়ে কি এটা স্বৈরাচারকে, পতিত স্বৈরাচারকে তাদেরকে আবার, কিন্তু সবাই ইউনাইটেড স্বৈরাচারের ব্যাপারে, স্টুডেন্ট এবং আমাদের পলিটিক্যাল সবাই ইউনাইটেড। তাইলে এই বিরোধটা কোথায়, কেন? এবং এটা দেখেন না, আপনি যদি একটা পার্টি করেন, আমি যদি একটা পার্টি করি, একটা তো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে না, এটা মাঝে মধ্যে কি লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে কিনা? কি বিএনপি এবং স্টুডেন্টরা সবাই আমার অংশীজন, সরকারের অংশীজন, এবং আমরা ওনাদের সবার কাছ থেকে অকুণ্ঠ সাপোর্ট পাচ্ছি, অকুণ্ঠ, বিএনপির থেকে, স্টুডেন্টদের থেকে। এবং ধরেন এই পলিটিক্যাল অ্যাটমসফিয়ার থাকা তো ভালো, এইটা আমি একটা বক্তব্য না, এটা আক্রমণাত্মক পর্যায়ে কিংবা আঘাত করার পর্যায়ে চলে যাচ্ছে, যেটাকে সুযোগ নিচ্ছে কিনা এটা যারা ওইটা কেউ ওই যে অনলাইনে বলতে চায় যে আঘাতে, এটা তো পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে আপনি একটা কথা বলবেন, আমি একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার, হুইচ ইজ গুড। বিএনপিকে কি একটু অসহিষ্ণু মনে হচ্ছে না নির্বাচনের ব্যাপারে, সংস্কারে কম সময় দিবে? আপনি আপনার কথাগুলোই তো বলবেন, আপনি কি আমার কথা বলবেন নাকি? বিএনপি তার কথা বলছে, স্টুডেন্টরা তার কথা বলছে। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চেষ্টা, কেউ কি আওয়ামী লীগকে পুনর্বাসন চেয়েছে দেখেছেন? বিএনপির মধ্যে আমি একটা মনে ধরনের করি আচরণ আওয়ামী আছে, লীগের সবাইকে ব্যাপারে সুযোগ দিতে হবে। দেশের জাতীয় সংহতির ক্ষেত্রে সবাই এক। আপনি দেখেছেন চিটাংয়ে যখন ইয়াং লয়ার সাইফুল ইসলাম মারা গেলেন, হ্যাঁ, আলিফ যখন মারা গেলেন, তখন সমস্ত পার্টি সব কিছু ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন না? হ্যাঁ, ঠিক তখন এক তেমনি সঙ্গে ছিল। স্বৈরাচারী যাদের হাতে রক্ত, তাদের ব্যাপারে বাংলাদেশের সমস্ত পার্টি সবাই এক আছেন। হ্যাঁ, অন্যান্য বিষয়ে ধরেন এটা কম্পিটিশন থাকবে, আপনাদের সবাই এই যে আপনারা যে আমার দেশে আছেন সবাই কি এক ওপিনিয়নের না, হবে? অবশ্যই, এটা ওখানে তো না, different argument না, এটা এখন different রিসেন্টলি আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে এই গত কয়েকদিনে আমরা যেটা দেখলাম যে প্রফেসর ইউনূস রিজাইন করেছেন, একটা রেজিগনেশন লেটারও ছাপিয়ে দেওয়া হলো সোশ্যাল যারা মিডিয়ায়। পালিয়ে গেছিল, আমি এটা নিয়ে অলরেডি বলেছি, যারা পালায়ে গেছিল তারা এই পালানোর গল্প করেছে। যারা পালিয়ে ইন্ডিয়ায় আছে, হ্যাঁ, অনেক বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে, ওরা এখন অনলাইনে এগুলো ফেক নিউজ, ওরা যে অনলাইন এগুলো নিয়ে একটু মজা পাচ্ছেন, ওরা নিজেরা সুখ পান না, অনেকে নিজে এগুলো ছেলে দিয়ে সুখ পাওয়া আর কি। না, এটা তো অনেক সময় উস্কেও দেওয়া হচ্ছে, মানে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের উস্কানি। আমরা তো দেখেন কোনো ধরনের তো ট্রান্সপারেন্সির অভাব দেখেছেন। আমরা যখন যাই জানিয়ে গিয়েছি, আমরা আগের থেকে প্রতিদিন আমরা জেনেভা থেকে আমরা মিডিয়া ব্রিফিং দিয়েছি, একের পর হাজারটা নিউজ। আপনার কি মেম্বার আছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ পেজে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। হ্যাঁ, সবাইকে আমরা নিউজে ফ্লাডেড করে দিয়েছি, আমরা তো ট্রান্সপারেন্ট। তো এখানে আরেকটা বিষয় আমি এই সুযোগ নিয়ে করে ফেলতে চাই যে আমরা যেটা শুরু থেকেই দেখছি যে আপনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসেবে আপনি যতটা ভোকাল এবং আপনি যেভাবে যে সুরে কথা বলেন, আমাদের উপদেষ্টা মহোদয়কে অনেককেই চুপ করে থাকতে বলি, মানে এইভাবে কথা বলেন না এবং মিডিয়াতে আসবে না, এটা আপনার ভাবাটাও ঠিক না। সবাই তো তারা তাদের কাজগুলো ঠিক মতো করছেন। আপনি অনেক সময় দেখা যায় যে প্রধান উপদেষ্টার অনেকটা পলিটিক্যাল সেক্রেটারি, আমরা এর আগে যেটা দেখেছি বিভিন্ন সময়ে, তারা যে রুলটা প্লে করেন, আপনি কিন্তু সত্যিকার অর্থে সেই রুলটা প্লে করছেন। এই গভর্নমেন্টও তো একটা বিপ্লবের গভর্নমেন্ট,
না এখন এটা একটা উপদেষ্টারা বিপ্লবী চেতনার গভর্নমেন্ট। না উপদেষ্টারা আমরা আপনার কি- সুরে আমরা- কেন কথা বলতে পারেন না? তাদের লিমিটেশনসটা কোথায়? ওনাদের কাজগুলো কি করছেন না? খুব ভালোভাবে সবাই কাজ করছেন, এটা বলা মনে হয় যায় না। আমি অনেকের আপনার ক্ষেত্রে সাথে একমত না। আমি যাকে মনে করছেন যে উনি কাজ করছেন না, আপনার একটা রিপোর্টারকে ওনার সাথে এমবেড করে দেন, দেখেন কি কাজ করছে। আমি তো বললাম, আমি যে ভঙ্গুর একটা অর্থনীতি, ভঙ্গুর একটা ব্যুরোক্রেসি, হ্যাঁ কিছুই নাই, সেগুলো নিয়ে যে ওনারা এত দূর এগিয়েছেন, দেশকে যে স্ট্যাবল করেছেন, প্রত্যেকটাই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকে ভালো কাজ করছেন। আমি আপনার যাকে নিয়ে আপনার সন্দেহ হচ্ছে যে উনি কাজ পাচ্ছেন না, প্লিজ তার সাথে আপনি একটা রিপোর্টার এমবেড করে এখানে দেখেন। আরেকটি বিষয় আমি একটু আনতে চাই। একটা কথা আবারও আসছে নতুন করে, যেহেতু পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা কথা বলছি, যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিয়ে একটি জাতীয় সরকার করার কথা বলা হয়েছিল। ছাত্রদের পক্ষ থেকে এই কথাটা ভেরি রিসেন্টলি স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে, কিন্তু বিএনপি এতে রাজি হয়নি, এই জন্য এটা করা যায়নি। এবং এখন আবার দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো বিএনপি ওইটা রাজি না হয়ে ভুল করছে কিংবা ঠিক করেনি, কোনটা এই ঘোষণাপত্রের কথাগুলো কথা বলা হচ্ছে। বলছেন? আমি ঘোষণাপত্রের কথা না, ঘোষণাপত্রের কথা হলো একটার, আরেকটা হলো জাতীয় সরকারের কথা বলা হয়েছিল, যে পলিটিক্যাল পার্টিগুলোকে ইনক্লুড করে একটা অন্তর্বর্তীকালীন সরকার। দুইটা বিষয় এখানে। আমার মনে হয় না জাতীয় সরকারের ব্যাপারে আমরা কোনো সময় কোনো কিছু জোরালো ভাবে কারো কাছ থেকে শুনেছি, আমি এই পর্যন্ত শুনি নাই। না, ছাত্রদের তরফ থেকে যে জানি না, আমাদের আমরা তথ্য জানি উপদেষ্টার যে student, স্টেটমেন্ট, সেখানে politics, আসছিল এই কথাটা। স্টুডেন্টরা, পলিটিশিয়ানরা এবং যারা আমাদের পলিটিক্যাল অঙ্গনে খুব মুখর এবং যারা অনেক বেশি ইনভলভ, যাদেরকে আমরা অংশীজন হই, সবাই এই গভর্নমেন্টকে অকুণ্ঠ সাপোর্ট দিয়ে। না না, এটা আমি বলছি যে আমাদের তথ্য উপদেষ্টা দুদিন আগে যে স্টেটমেন্টটা করেছিলেন, ওইখানে উনি এই রেফারেন্সটাও টেনেছিলেন যে আমরা এক সময় তো প্রস্তাব দিয়েছিলাম যে আপনারাও সরকারে আসেন, স্টেক হোল্ডার যারা যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে সবাইকে নিয়ে সরকার গঠন করি। তখন কিন্তু বিএনপি এই সরকারে যোগ দিতে রাজি হয়নি, এখন আবার সরকারের সমালোচনা করছে। না, আমার যেটা মনে হয় কি, এটা আমার এই স্টেটমেন্টটা আমার দেখতে হবে। বাট আপনি বাইরে ছিলেন, আপনি দেশের বাইরে ছিলেন, হয়তো খুব মনোযোগ দিয়ে এটা দেখার সুযোগ পাননি। সেটা হচ্ছে যে শুনেন, আমরা কি এই পুরো পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না? অফকোর্স, সবার গভর্নমেন্টের অফকোর্স, সাপোর্ট তো আমরা পেয়েছি। আমি তো মনে ইউনানিমাস সাপোর্ট আমাদের ব্যাপারে সবাই। কেউ কি বলেছে যে আপনারা কালকে পদত্যাগ করেন? আমি তো না, সেই কথা বলেননি, তাহলে সেই কথা কেউ বলেন। এবং আমরা কি আমাদের কাজগুলো তো করছি, এবং এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। আপনি আমাকে যদি একটা ভালো, খুব দ্রুত বেগের একটা ইকোনমি আপনাকে হাতে দিতেন, তারপরে যদি আমি স্ট্রাগল করতাম, আপনি আমাকে বলতেন। আপনি দিছেন ভঙ্গুর একটা লোক, চোরতন্ত্র দ্বারা আক্রান্ত একটা ইকোনমি আপনি আমাকে দিছেন। সেই জায়গায় এই গভর্নমেন্ট এইখানে নিয়ে আসছে, এবং এটা আমরা পেরেছি বিকজ আমাদের অংশীজন, মানে পলিটিক্যাল সাপোর্ট পার্টিগুলো আমাদেরকে অকুণ্ঠ সাপোর্ট দিয়ে। আমি আরেকটি প্রশ্ন, আমি আরেকটি প্রশ্ন একটু করতে চাই এখানে, যেটা বারবারই বলা হচ্ছে যে স্বৈরাচারের এই সহযোগীদের আপনারা পালিয়ে যেতে দিলেন কেন? এই জায়গাটাও আমার মনে হয় আপনার একটু ভুল বুঝাবুঝি আছে। এই যে আপনি দেখেন 5 তারিখে 1টার দিকে শেখ হাসিনা পালালো, ঠিক আছে? পালানোর পরে 5 তারিখের 1টা থেকে 8 তারিখের 7টা, 7:30, 8টা পর্যন্ত যে না হলো, 8টা পর্যন্ত হচ্ছে ভোট না হলো, এই পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না প্রায় 4 দিন। এরপরে যে আরও 1 সপ্তাহে দেখেন কোনো পুলিশ ছিল না। এই সময় তো যারা ধরেন বিলিয়নস অফ ডলার বিদেশে মানে পাচার করেছে, তারা কি বসে থাকবে নাকি? তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে মানুষজনকে কিনে টিনে পালিয়ে গেছে, তার সীমান্ত পাড়িয়ে দিয়েছে। আমাদের ইনফরমেশনটা এইটাই, আমরা অনেক দিছি। অনেকে বলে যে না 3 মাস থাকার পর চলে গেছে। আমাকে এভিডেন্স এনে দেখান যে 3 মাস থাকার পপর চলে গেছে। এরা যেটা হচ্ছে যে ইন্ডিয়া পালিয়ে যায়, ইদানিং এরা কথাবার্তা শুরু করছে। এখানে একটি সমালোচনা আসছে যে আপনি 586 ফিগারটা 500-600 লোককে আপনি আশ্রয় দিলেন, তাদেরকে আবার চলে যেতে দিলেন ক্যান্টনমেন্টের ভিতর থেকে। এই বিষয়টা নিয়েও একটা সমালোচনা আছে। আমার মনে হয় যে আর্মির থেকে এটা নিয়ে স্পষ্ট একটা বক্তব্য আছে, আমি এটা নিয়ে বেশি বলবো না। এটা একটা স্পষ্ট একটা বক্তব্য আছে। আচ্ছা, আমরা যদি ফরেন পলিসিতে আসি, ভারতের সঙ্গে সম্ভবত বাংলাদেশের জন্মের পর থেকে এখনকার সম্পর্ক সবচেয়ে নাজুক অবস্থায় আছে। প্রতিবেশী একটা দেশ, বড় রাষ্ট্র, যার সঙ্গে আমাদের অতীতের সব সরকারই খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে গেছে, যে কোনোভাবে যে কোনো সুবিধা দিয়ে। বিশেষ করে গত 16 বছর তো আমরা ভয়াবহ পরিস্থিতি দেখেছি। আমি আপনার সাথে এটা দ্বিমত করি। আমরা কি নাজুক, আপনি কিভাবে বুঝলেন?
নাজুক না, সবচেয়ে খারাপ অবস্থায় আছে, আমরা মনে তলানিতে করি আছে ইন্ডিয়ার এভাবে তো সাথে বলাই আমাদের যায়। সম্পর্ক খুব ভালো আছে। আপনি ট্রেডের ফিগার দেখেন, বাইলেটারাল ট্রেড এটা কি কমেছে $1 মিলিয়ন? না, পারস্পরিক একটা আক্রমণ কিংবা পারস্পরিক আক্রমণ বা এগুলো, মন্তব্য, নানা এটা- ধরনের বক্তব্যগুলা না, এটা আসছে। আসছে ইন্ডিয়ান মিডিয়া থেকে। এই যে যারা পালিয়ে গেছে তারা তো অনেক জায়গায় ইনভেস্ট করছে। আমরা তো তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকেও দেখি রাজনৈতিক এলোমেলো বক্তব্য নেতৃবৃন্দকে দিচ্ছেন। ভুল বোঝানো হয়েছে যে এখানে মাইনরিটি খুব বড় রকমের অ্যাটাক হয়েছে। আমরা তো জানাচ্ছি যা হচ্ছে, আমরা স্পষ্ট বয়ান দিচ্ছি যে এই হচ্ছে, এই ব্যবস্থা নিচ্ছি এবং আমরা সমস্ত নাগরিকের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই অনুযায়ী আমরা কাজ না, করছি। সমস্যাটা বাংলাদেশের থেকে কিন্তু হচ্ছে তা ইন্ডিয়ার কিন্তু সাথে না। আমরা সবসময় বলছি, প্রফেসর ইউনূস এসে বলেছেন ইন্ডিয়ার সাথে আমরা ন্যায্যতা, সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। হ্যাঁ, আগের যে সরকার ছিল আপনারা জানেন তারা কী ধরনের সম্পর্ক ছিল, ঠিক না? আমরা চাই যে ইন্ডিয়া আমাদেরকে মর্যাদার দৃষ্টিতে দেখুক, আমরাও ইন্ডিয়ার সাথে মর্যাদার দৃষ্টিতে থাকব। এবং আপনি দেখেন আমরা সেই অনুযায়ী আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় ভালো হোক। হ্যাঁ, এবং এর ফলে যেটা হবে যে আমরা ইন্ডিয়া একটা খুব বড় গ্রোয়িং ইকোনমি। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি যে আমাদের যত নেইবার আছে, স্যার যেহেতু স্যারকে রিভাইভাল চাচ্ছেন, সবার সাথে আমাদের ইকোনমিক সম্পর্ক ভালো হোক। কিন্তু তারা তো যে কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। আমরা ভারতের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র তো মোদীকে বলেছি এই দেখেছি। উদ্বেগটা অমূলক। তাদের পররাষ্ট্রমন্ত্রীকেও সম্প্রতি দেখলাম কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে, এবং সেটাও ঠিক কি বলেছেন আমরা তো স্বস্তিকর দেখি কিছুটা। নাই। না, সেটা বলেন উনি নাই। ওনার নেইবার নিয়ে কথা বলেছেন। কিন্তু মোদি তো স্পষ্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন এর মোদি আগে আমার মনে হয় ভাইব্রেশন তারপরে তো স্যার ওনার সাথে কথা বলেছেন তো। না, এবং এর সবচেয়ে জন্য আমরা আমাদের ওপেন ডোর একটা পলিসি আমরা করেছি। আমরা বলেছি যে কোনো ইন্ডিয়া মিডিয়া আমরা সবাইকে ইনভাইট করছি যে আপনারা এখানে প্রচুর ভুল তথ্য যাচ্ছে, প্রচুর মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং কিছুটা ডেলিবারেটলি এটা ছড়ানো হচ্ছে। আমরা তাদেরকে বলেছি যে তোমাদের জন্য আমাদের দরজা ওপেন, তোমরা এসে বাংলাদেশে রিপোর্ট করো, পারলে এখানে ব্যুরো অফিস করো, দেখো আমাদের এখানে কি হচ্ছে। সেটা থেকে ওদের কোনো সাড়া পেয়েছেন? আমরা কেউ কিছু কি কিছু আসছে? পাচ্ছি অনেস্টলি, অনেকে আসছেন। এমনও কিছু নিউজ পেপার ছিল যারা ভয়ঙ্কর রকমের মিথ্যা নিউজ দিত, তারা দু একজন আসার পরে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা ইন্ডিয়াতে একটা ছোট কান্ট্রি না, অনেক বড় কান্ট্রি, ওদের মিডিয়াগুলোও অনেক বড়। আমরা সবাইরে বলছি যে আসেন এবং সামনে আরও আসবে। না, এখানে ইন্ডিয়ার সাথে রিলেশনের বিষয়টি যেখানে আসলো, এখানে একটা বড় বিষয় আমরা লক্ষ্য করছি যে আজ পর্যন্ত ভারত এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি। তারা এটাকে এখনও একটা সন্ত্রাসী কার্যক্রম বলেই চিহ্নিত করে থাকে। ইসলামপন্থীদের তৎপরতা, জঙ্গি তৎপরতা। আমরা তো বলেছি যে আমাদের এই যে এই গভর্নমেন্টটা হচ্ছে অ্যাক্টিভিস্ট গভর্নমেন্ট। হ্যাঁ, এবং এই যে স্টুডেন্টদের যে আন্দোলন, এটা বিশ্বের ইতিহাসে একটা অনন্য একটা আন্দোলন। এরকম একটা পিসফুল প্রোটেস্ট, এরকম একটা সবাইকে নিয়ে আন্দোলন পৃথিবীতে কয়টা হয়েছে? এমন কোনো ক্যাম্পাস ছিল যে এটা বাকি ছিল যেখানে ছেলেমেয়েরা বের হয় নাই? না, এত বড় একটা ইয়ের পরেও ইউনিভার্সিটি গিয়েছি, তারা জানেন আধা ঘন্টার একটা ডকুমেন্টারি করেছে তাদের কার্যক্রম নিয়ে, ওই সময় কি করেছে। আপনি অভূতপূর্ব মেয়ে আর মেয়ে আন্দোলনে আছে বাংলাদেশে, এমন কোন জায়গায়। এখন কেউ যদি এইটাকে দেখেও না দেখে না দেয়, তার অন্ধ হইলে আমার কি করার আছে, ঠিক না? ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে করছেন? কোন ইস্যুটি? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য? আপনি দেখেছেন দ্রব্যমূল্য কিন্তু এখন কোনো কথা শুনেন সহনীয় এসছে। আমরা সামনে রোজাটা আসছে, আমাদের খুবই প্রফেসর ইউনূস অলরেডি অনেকগুলো দিয়েছেন, ডাইরেক্টিভ দিয়েছেন যাতে রোজার সময় দ্রব্যমূল্য যাতে আমাদের ঠিক থাকে। ল অ্যান্ড অর্ডার তো এটা একটা কন্টিনিউয়াস চ্যালেঞ্জ, এটা আমরা শক্তভাবে দেখছি। আর একটা হচ্ছে যে এখন খুব ছিনতাইয়ের কথা শোনা যায়, ছিনতাই আমরা দেখেছি গত মাসে। দেখেন আমরা যে ফিগারটা পাচ্ছি, গত মাসে ছিনতাই বেড়েছে অনেস্টলি। কিন্তু আপনি যে খুন যদি দেখেন, গত ডিসেম্বরে যে মানুষ খুন হয়েছে আর 2023-এর ডিসেম্বরে যে পরিমাণ মানুষ খুন হয়েছে, দেখা যাচ্ছে কমেছে। কিন্তু রিসেন্টলি গত কয়েকদিনে কয়েকটি ঘটনা ঘটে গেছে। আপনি দেশের বাইরে ছিলেন, হয়তো খুব ভালোভাবে এটা দেখেননি। আমার 3-4টা নিয়ে আমরা তো টোটালটা দেখছেন। হ্যাঁ, আমরা টোটালটাই যা দেখছি তাতে দেখা যাচ্ছে যে খুব ম্যাসিভ কিছু স্পাইক করেনি।
হচ্ছে, আমরা এটা নিয়ে আরো ব্যবস্থা নিচ্ছি, আমরা পুলিশকে আরো তৎপর হতে বলেছি। আপনি পুলিশের কথা বললেন, পুলিশের পোশাক পরিবর্তন করেছেন, আদৌ কি পোশাক পরিবর্তন করে কি কোনো দেখেন, ফল পাওয়া যাবে? এটা আপনাদের ফেয়ার, এটা আর্গুমেন্টটা ফেয়ার যে পুলিশের পোশাক পরিবর্তন মানে একটা কসমেটিক একটা, কিন্তু কথা হচ্ছে কি অনেকের তো ওই পুলিশের ওই আগের ছবি দেখলে দেখলেই তার রক্তর কথা মনে পড়ে যায়, তারা কি পরিমাণ ভয়াবহ কিলিংটা হয়েছে। মানে মূলত এই কিলিংটা তো আপনি যে দেখেন কয়েকদিন আগে যাত্রাবাড়ির উপরে একটা ডকুমেন্টারি রিলিজ দেখেছেন হয়েছে, কিভাবে খুনগুলো করেছে, তো ওইটা দেখলে ওই ছবিটা আসে। সেই জন্য আসলে পুলিশের কারণ আপনার পুলিশের সাথে মানুষের একটা বন্ধুর মতো সম্পর্ক থাকতে হবে, একটা আস্থার সম্পর্ক থাকতে হবে। সেই জন্য আমরা পোশাকটা বদলাই দিতে চাচ্ছি। বাট আমাদের ক্রুশিয়াল কাজটা হচ্ছে পুলিশ কমিশন যে কাজটা করছে, পুলিশ কমিশনের কাজটা খুবই ভাইটাল। বাংলাদেশ পুলিশ পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট বা প্রোটেস্ট কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে, আপনি রায়ট কিভাবে ম্যানেজমেন্ট করবেন, বা পুলিশ ইনভেস্টিগেশন আগে জানেন, ইনভেস্টিগেশন মানে হচ্ছে টাকা দিয়ে ইনভেস্টিগেশন করানো হতো, যে লোকটা দায়ী না তাকে তারা দায়ী করে ফেলতো, এবং পুরোটা ইনভেস্টিগেশনের সমস্ত ফাইন্ডিংসটা ছিল টর্চারের উপরে। বিদেশে এটা টোটালি নিষিদ্ধ, আমাদের এখানে টর্চার ছাড়া কোনো কনফেশন নাই। আপনারা টর্চার করে আপনার মুফতি হান্নানের কথা মনে নাই, তাকে মাথায় AK-47 দিয়ে বলতেছে যে তুই তারেক রহমানের ব্যাপারে বলো। তো এই যে এটা তো একটা সিস্টেমেটিক, আমাদের মূল কাজটা হবে পুলিশকে রিফর্ম করা, যাতে পুলিশ জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়, জনগণের সাথে যেন বন্ধু হয়, এবং প্রোটেস্টগুলো মানবিকভাবে হ্যান্ডলিং করে। আর তৃতীয়টা হচ্ছে যে দেখেন আমরা অনেক অনেক সহনীয়, পুলিশকে দেখেন আপনি। তারপরে হচ্ছে যে কোনো ধরনের কোনো ফেক কেস যাতে না দেয় পুলিশ। আপনি শুনেছেন পুলিশ নিজে হয়ে এর এগেইনস্টে ফেক কেস দিয়েছে, দেখেছেন আপনি বিএনপির কত লোকের জীবন হেল হয়ে গেছে, ঠিক না? এক একজনের, আমি একজনকে চিনতাম, এই যে সাইফুল ইসলাম নীরব, 400টা কেস। ইসাক আলী সরকার নামে একজন ছিলেন, ওনার বাসায়ও আমি গিয়েছিলাম, 313টা কেস। তো আমরা এই পুলিশটাকে, মূল কাজটা হবে পুলিশকে কমিশনের যে রিপোর্ট, একটা রিফর্ম আনা, এবং রিফর্ম আনলে আপনারা দেখবেন যে ভালো অনেক কিছু পাবেন। রিফর্মের কথা যখন আপনি রিফর্মটা, আর সবচেয়ে কি মানুষজন অস্থির হয়ে যায় বুঝি, বাট রিফর্মটা স্লো প্রসেস, একদিনে হয় না। রিফর্মের কথা যখন বললেন যে আমরা তো দেখলাম যে 4টে কমিশন রিপোর্ট দিয়েছে, আর 2টো কমিশন রিপোর্ট দিবে, মেজর যে 6টা কমিশন, অন্যগুলো তো রয়েছে। তো রিফর্মটা আসলে আপনারা কিভাবে করতে চাচ্ছেন, এবং ফেব্রুয়ারিতে আপনার এই পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা হচ্ছে কিনা? এই জায়গাটায় আমাদের এই কাজটা টোটালি ফ্যাসিলিটেশন, আমরা কিছু নিজে লিখে দিচ্ছি না যে আমরা এটা চাই, আমরা আমাদের ডিজায়ারটাও জানাচ্ছি না যে আমরা এটা চাই। আমরা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করেছি, তারা রিপোর্টগুলো দিয়েছে, এই রিপোর্টগুলো নিয়ে, এই রিপোর্টগুলো কিন্তু অলরেডি দিয়েছে, অলরেডি 4টা মতো। আমরা এই 4টা রিপোর্টকে দেখেছি যে অনেক ওভারল্যাপিং আছে, হ্যাঁ, সেই ওভারল্যাপিংগুলো ঠিক করে এই রিপোর্টগুলো নিয়ে যাতে আমাদের কাজটা হবে একটা ডায়ালগ করা, ডায়ালগ ফ্যাসিলিটেট করা। আমরা ফ্যাসিলিটেটরের কাজ করছি, হ্যাঁ, বা রেফারির কাজ করছি। এইটা নিয়ে আমরা প্রফেসর ইউনূস যে চার্টার করার কথা বলছেন, এর উপর বেস করে আমি বলি উনি এইটা পুরোটা নিয়ে হবে কি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এক ধরনের কনসেনসাস হবে। উনি একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন, করার পরে পলিটিক্যাল পার্টিগুলো দেখবে যে কোন রিফর্মটা ডুয়েবল, এখন কোন রিফর্মটা লং টার্মে, মিডিয়াম টার্মে, কোন রিফর্মটা লং টার্মে, এই পুরোটা তারা একটা ঐক্যমতে আসবে। ঐক্যমতে আসার পরে তারা একটা চার্টারে এইগুলো লিখে ফেলবে যে আমরা এই রিফর্মগুলো আমরা করতে চাই। এটার নাম হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারের আন্ডারে আমরা যেগুলো ইলেকশনের আগে যেই কাজগুলো আমরা করতে চাচ্ছি সেটা দ্রুত করে ফেলে আমরা ইলেকশনটা দিয়ে দিব। তারপরে ভবিষ্যতে যেই গভর্নমেন্টগুলো আসছে তারা ওই জুলাই চার্টারে যেগুলো স্বীকারোক্তি দিয়ে আসছে, সাইন করে আসছে, সেগুলো তারা। তাহলে কি আপনি জুলাই ডিক্লারেশন ছাত্ররা যেটা দিতে চাচ্ছিল আর এই জুলাই চার্টার, এই দুইটা এখন মার্চ করে একটাই হবে, এরকম কিছু? না না না, এটা হচ্ছে জুলাই চার্টার হচ্ছে যে কনসেনসাস বিল্ডিং কমিশন যা করবে প্রপোজাল, সবার ঐক্যমতে হলো। আপনি তো ঐক্যমতে আসলাম, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের চিন্তা ভাবনা কি? এটা কি পরবর্তী সরকার এসেই করবে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কারা করবে? ওইটা আপনাকে অলরেডি বলেছি। সেটা হচ্ছে যে জুলাই আপনি কনসেনসাস হয়ে গেল, তো ঐক্যমত হলো। ঐক্যমতে ধরেন যে 6টা কমিশনের আমরা 1071টা রিফর্ম আমরা ইমপ্লিমেন্ট করব। এইটা 1 2 3 4 করে করে আমরা লিখলাম। লেখার পরে এই পুরোটা যে ঐক্যমত হয়েছে
ওইটা সবাই সাইন করবে। সাইন করলে ওইটা হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারে সবাই সাইন করছে, কিন্তু এখন এই 1071টার পুরো রিফর্ম তো আমার ধরেন এই গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, সময়ও নেই এবং আপনার আইনগত বৈধতা ভিত্তিও নেই, মানে পার্লামেন্ট যেহেতু নাই। আমরা এটা বিপ্লবের গভর্নমেন্ট, পুরো বাংলাদেশের মানুষের গভর্নমেন্ট, আমরা আইনগত ভিত্তি আছে, কিন্তু আমরা ওইটাই যাচ্ছি না। এই জন্য আমরা যাচ্ছি, তারপরে আমরা দেখবো যে পলিটিক্যাল পার্টিরা কি চাচ্ছেন। তারা যদি বলেন যে না কিছু রিফর্ম আপনারা করেন, করে ইলেকশনটা দিয়ে দেন, এইটাই করা হবে। এবং তাতে হবে কি, কিছু রিফর্ম যদি হয় সেক্ষেত্রে ডিসেম্বরের আগে হবে ইলেকশন, এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি কেউ যে না আরো একটু রিফর্ম করে যান, তাহলে আরো 6 মাস। আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে নির্বাচনটা কখন করা উচিত? না, আমার কোনো ব্যক্তিগত মত এখানে দেওয়ার কিছু নাই। না, এখন আমরা যে কথাবার্তা শুনছি যা বলেছে সেটাই। আর এই যে জুলাই চার্টারে যেগুলো রিফর্ম করা সম্ভব হবে না সেগুলো পলিটিক্যাল পার্টি। আমরা কি এটা ধরে নিতে পারি যে সর্বশেষ যে আলোচনাটা হচ্ছে এই বছরের ভিতর নির্বাচন হচ্ছে, এটাই কিন্তু এখন ফোকাল পয়েন্ট হয়ে গেছে, রিফর্ম করেই যতটুকু করা যায়? আবারও বলবো যে প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছেন, আবারও সেটা তো উনি অনেকদিন আগে দিয়েছেন, তারপরে অনেক আলোচনা এটার উপর হয়েছে। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিরা যেটা ডিসিশন নেয়। তারা যদি কয় যে না আমরা কুইক ইলেকশন চাই, তাহলে তো বলেছে যে এটা কি মেজরিটি কোনো পার্টি, আপনার কি ফর্মুলায় পলিটিক্যাল পার্টি হয় নাই, ডায়লগ হলে পরে একটা কনসেনসাস বিল্ডিং এর কাজটা হোক, তারপর এটা বুঝি। আমি আরেকটা প্রশ্ন করে, আপনি আজকে অনেক এখানে আসার আগে কথা বলে আসছেন, প্রেস কনফারেন্সে কথা বলে আসছেন, তো আমি যেটা জানতে চাচ্ছি যে প্রফেসর ইউনূসের এই ভিজিটে প্রায় 50টি মিটিং উনি করেছেন বলে আপনাদের এই মাধ্যমে আমরা তথ্য জেনেছি। তো এটাকে যদি সিনপসিস আমি করি, এইখানে এই 50টা মিটিংয়ের আউটকামটা কি, কিংবা এই মিটিংগুলো থেকে আমরা কি অর্জন বাংলাদেশের? আর পাশাপাশি আরেকটা কথা, হ্যাঁ আপনি বলেছেন, এই জন্য আমি সিনপসিসটা কথাটা টার্মটা ইউজ করলাম। আরেকটা জিনিস হলো ভাইটাল জিনিস, যে পাচারকৃত অর্থ আসলেই আপনারা কতটুকু আশাবাদী যে এই টাকা কতটুকু ফিরিয়ে আনা সম্ভব হবে? দেখেন, প্রথম সিনপসিসটা আমি অলরেডি 40 মিনিট একটা হচ্ছে যে আমরা পুরো ইউরোপ জুড়ে সমস্ত লিডার, আপনি ওলাফ শুলজ হচ্ছে জার্মানির মোস্ট পুরো ইউরোপে পাওয়ারফুল লিডার, ওনার কাছে আমরা অকুণ্ঠ সমর্থন পেয়েছি। পুরো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, আরও কিছু ইউরোপিয়ান মিনিস্টার বলেন, ক্রিস্টিন ল্যাগার্ড খুব নামকরা, IMF-এর প্রধান ছিলেন, এখন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের উনি প্রধান, খুবই পাওয়ারফুল, তার কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি। আমরা আসিয়ান লিডারদের কাছে অকুণ্ঠ সমর্থন পেয়েছি। আমরা বিজনেস লিডাররা এসে বলছেন যে তারা দেখছেন যে বাংলাদেশের বিজনেস কনফিডেন্স এখন অন্য মাত্রায় চলে গেছে, ফলে তারা এখন ইনভেস্টমেন্ট করে $1 না বিলিয়নস অফ ডলার তারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। তারা চিটাগাং পোর্টে দেখতেছেন যে বাংলাদেশের চিটাগাং পোর্টের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট স্কেল আপ হচ্ছে, বড় হচ্ছে, বাড়ছে, তো তারা ইনভেস্ট এখানে ম্যানেজ করতে চান। এবং আপনি যদি বিদেশি কোম্পানিগুলো এসে এই পোর্টগুলো ম্যানেজ হয়, তাহলে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে, আর পোর্টের যখনই এফিসিয়েন্সি বাড়ে ওইটার ইম্প্যাক্টটা পরে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে। তখন বিদেশি যারা খুব দ্রুত বাংলাদেশের পণ্য তৈরি করতে চায়, তারা তখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে। এখন তো দেখা যাচ্ছে যে আপনি একটা এক্সপোর্টের অর্ডার পেলেন, 40-50 দিন লেগে যাচ্ছে আপনার ওইটা অর্ডার প্রসেস করতে। তখন হয় কি, যদি আপনার পোর্ট এফিসিয়েন্সি ঠিক থাকে সেটা কমে আসবে, কস্টিংও কমে আসবে, হ্যাঁ, তখন মানুষ বড় এলাকার ইনভেস্টমেন্ট আসবে, সেইটা নিয়ে কাজ করে। মানে সবার কাছ থেকে অভূতপূর্ব আমরা একটা সমর্থন পেয়েছি। এবং বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে একটা স্ট্যাবল প্লেস, এবং বাংলাদেশ যে একটা বিজনেসের জন্য রেডি, সেইটা মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এবং প্রফেসর ইউনূস আপনি জানেন, উনি ওয়ার্ল্ডের একজন সেলিব্রিটি, হি গট এ রক স্টার ওইখানে ডিনারের উনি ছিলেন মধ্যমণি, ডিনারের মেন গ্লোবাল এন্টারপ্রেনারদেরকে উনি দিচ্ছেন। আমরা 6 মাস পর ওনারা, আমি বলি, আমি তো ওনার প্রেসটা হ্যান্ডেল করি, আমরা 8 জনকে ইন্টারভিউ দিয়েছি, বাট বিশ্বাস করেন অ্যানাদার 40 ওয়াজ লাইনিং আপ টু ইন্টারভিউ, কিন্তু ওনার তো আনলিমিটেড। উনি 3 দিন মাত্র সময় পেয়েছেন, 3 দিনে উনি মিটিং করেছেন 47টা। তা আমরা বলছি যে 25 সালের পর আমরা এই সিনারিওগুলো কি মিস করব? না, আমার মনে হয় যে আমরা বাংলাদেশ তো পুরো বাংলাদেশটাই ঘুরে দাঁড়িয়েছে। উনি তো যে বাংলাদেশের গল্প বলছেন, উনি তো ওনার গল্প বলছেন না, বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে সেটা বলছেন। বাংলাদেশ গ্রো করবে, বাংলাদেশের চোরতন্ত্রের দিন শেষ, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং সেটা কন্টিনিউ করবে। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি নিজে সাংবাদিকতা করে আসছেন এত বছর ধরে, বর্তমানে মিডিয়ার যে অবস্থা, আপনারা বারবার বাক স্বাধীনতার কথা বলছেন এবং পরিবেশও মোটামুটি উন্মুক্ত, অনেকেই নানাভাবে কথা বলছে, কিন্তু মিডিয়ার যে ভূমিকা এখন, সেটাতে কি আপনারা সন্তুষ্ট? আমরা চাই যে সবাই মন খুলে লেখুক,
মন খুলে আপনি লেখক আমাকে বলুক, আপনি criticism চাচ্ছেন, করেন। কিন্তু ঠিক আছে ক্রিটিসিজম কেউ চাচ্ছেন, যদি কিন্তু এখনকার ভূমিকা মনে হচ্ছে যে মিডিয়া যে ভূমিকাটা পালন করছে এখন এটা ঠিক আছে, বা বাক স্বাধীনতা পেলে এমনই ভূমিকা আমার পালন করা আমার উচিত? আমার মনে হয়েছে যে মিডিয়া আরো আমি কোনো কাউকে ক্রিটিসিজম করতে চাচ্ছি না, ওভারঅল এটা আমাদের আমরা চাই প্রফেসর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরে কিছুদিনের মধ্যে এডিটরদেরকে ডেকেছিলেন, বলেছেন আপনারা মন খুলে আমার যদি মিস্টেক থাকে লেখেন, ক্রিটিসিজম করেন। কেননা সত্যি হয় কি, আমি সবাই আমাকে যদি প্রশংসা শুরু করে, আমি তাহলে আমার মিস্টেকগুলো দেখবো কোত্থেকে। আর পাওয়ারে আসলে আপনি তো এক ধরনের ব্লাইন্ডলেস কাজ করে, আপনি অন্ধত্ব কাজ, আপনি খালি ফোকাস হয়ে এইটুক দেখেন, পাশের দিয়ে কি হচ্ছে এটা তো আপনি দেখেন না। ফলে মিডিয়া যত জোরালোভাবে বলবে আমার জন্য কাজটা তত। আপনি আমারে ধরিয়ে দেন যে এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গায় আপনি স্লো হয়ে গেছেন, এই জায়গায় আপনার ইন্টারভেন করা উচিত। এবং আমি দেখেছি ব্রডলি তারা এই কাজ করছে, আরও বেটার হইতো। কিন্তু সেটা হচ্ছে কি, আমাদের মিডিয়া তো ধরেন অনেক বছর ধরে তাদের ফ্রিডম ছিল সাংবাদিকতা না, করে না। ফ্রিডম ছিল না। আমরা চাই সবাই ফ্রিডমটা ম্যাক্সিমাম ইউজ করুক, আমাদের ভুল ত্রুটি হলে ফাটায় লেখেন, কোনো অসুবিধা নাই। শেখ হাসিনা কি বাংলাদেশে আবার ফিরে আসবেন, আপনি কি মনে করেন? আপনি এত ম্যাসিভ কিলিং করেছে ওনার তো মানে ইয়ের তো ওনার বিরুদ্ধে অভিযোগ বা ক্রাইমের তো তো নয়। আপনি দেখেন 2009 থেকে 2024-এর 5ই অগাস্ট পর্যন্ত ওনার সময় 232-34 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এটা তো একটা ছোট ক্রাইম শিয়েছে। আর খুনগুলো কি, আপনার সাপ্লাই কি নির্মম কিলিং হয়েছে। আপনি মাওলানা সাঈদীর যে ভার্ডিক্টের দিন কি নির্মমভাবে একদম রাইফেলের গুলি করে মারা হয়েছে। তারপরে তিনটা আপনি দেখেন ইলেকশন, উনি মানুষের যে রাইট, ভোট দেওয়ার রাইট উনি কেড়ে নিয়েছিলেন। তিনটা তো হচ্ছে জেনারেল ইলেকশন, হ্যাঁ, পার্লামেন্টারি ইলেকশনে। অন্যান্য কয়টা ইলেকশন, আপনি মেয়রের ইলেকশন ঠিক হয়েছে, ইউপি ইলেকশন ঠিক হয়েছে। শেখ হাসিনাকে আপনারা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবেন এই প্রেক্ষিতে? আমার শেষ করি না, আমি তো আপনার ওনার ক্রাইমের তো। তারপরে ওনার সময় প্রায় 3000 লোক এক্সট্রা জুডিশিয়ালি মার্ডার হয়েছে। ওনার সময় 3500 লোক ডিসঅ্যাপিয়ার হয়েছে। একটা লোক, ভদ্র মানুষ, ঘরে চুপচাপ বসে আছে, তারে নিয়ে আপনি 8 বছর রেখে দিলেন, কি ভয়াবহ। আপনারা কি মনে করেন তার এই অপরাধের বিচারটা শেষ করে যেতে পারবেন? 60 লক্ষ লোকের এগেইনস্টে আপনি ফেক মামলা দিয়ে আপনি একটা দেশের মেল পপুলেশন, যারা অ্যাডাল্ট মেল পপুলেশনের 10% লোককে আপনি ক্রিমিনাল বানায় ফেললেন। তার বিচারটা কি আপনারা করে যেতে পারবেন? আমরা তো শুরু অলরেডি করেছি। আমার শেষ করে যেতে পারবেন কিনা, আপনার কি? মানুষের ডিগনিটির প্রশ্ন এখানে। আপনারা আমরা ডিগনিটি যদি থাকে আমাদের, আমরা তার বিচার করব। এবং আমরা সবাই এইখানে, আমরা হোক, আমাদের যারা পলিটিক্যাল পার্টি, আমাদের যারা হিংস, সবার একটা তার বিচার হবে। আপনি কি পরিমাণ, একটা ছেলে মাকে লিখে গেছে যে মা আমি যাচ্ছি, আমি এখানে না যেয়ে পারছি না, যে প্রোটেস্ট, তাকেও আপনি খুন করেছেন। একটা ছেলে পানি দিতে যাচ্ছে, তাকে আপনি খুন করেছেন। এবং এগুলো তো এমন না যে এটা অনেক আগে, একটা ওই 1947 সালে হয়েছিল। এগুলোর প্রত্যেকটার ভিডিও আছে, এভিডেন্স আছে। আপনারা আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়েছেন ভারতের কাছ থেকে, আনুষ্ঠানিকভাবে ভারতের জবাব কি পেয়েছেন? না, এটা তো ধরেন আমরা আনুষ্ঠানিকভাবে ফিরে পেতে হলেও আমাদের কিছু লিগ্যাল প্রসিডিউর আছে। যে কোনো ইয়ের ক্ষেত্রে হয় কি, এক্সট্রাডিশন চাওয়ার ক্ষেত্রে লিগ্যাল প্রসিডিউরগুলো করতে হয়। আমাদের তরফ থেকেও আরও কিছু লিগ্যাল প্রসিডিউর মেনটেন করতে হবে। আমরা আশাবাদী তাকে ফেরাতে পারবো, বিকজ ইন্টারন্যাশনাল প্রেশারটা তো বাড়ছে। এবং সেটারই আপনি দেখেন প্রেশারের একটা ঢেউ যে পড়েছে কোথায়, ইউকেতে। কার চাকরি গেল দেখেছেন না? মানুষজন তো দেখছে যে কি ধরনের একটা ভয়ানক চোরতন্ত্র উনি জারি করেছিলেন। পুরো পরিবারের সদস্যরা যেভাবে জড়িয়ে গেছে, এটা তো এখন ইন্টারন্যাশনালি প্রমাণিত এবং ইন্টারন্যাশনাল মিডিয়াও যেভাবে আসছে। আমরা না এখানে যে এমন বলতে, কেউ বলবে না যে এখানে শুধুমাত্র ঢাকার একটা পত্রিকা বলছে। যেমন পৃথিবীর মোস্ট রেসপেক্টেড নিউজ পেপারগুলো যে এই রিপোর্ট করছে, তারা যদি একটু ভুল হয়, তার আপনি জানেন ইউকে পত্রিকা একটু ভুল হওয়া মানে হচ্ছে তার 25, 30, 50 মিলিয়ন ডলার কম্পেনসেশন দিতে হয়। তারা সবাই রিপোর্ট করছে, ঠিক না? আমরা দুদিন থেকে পুতুলের ইস্যুটা আবার দেখছি, ল্যান্ডসেটে কালকে রিপোর্ট করেছে বিষয়টি নিয়ে। তাদের বিষয়ে শেখ হাসিনার ছেলে মেয়ে, তাদের তো সবাইকেই দুর্নীতির সাথে তারা নানাভাবে যুক্ত, অথবা ক্ষমতার অপব্যবহার, পদায়নের ব্যাপারে নানা কিছুতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে যেভাবে পদায়ন পেয়েছে, পুতুলের বিষয়ে আপনাদের কোনো? না, আমাদের তো আমরা অলরেডি চিঠি দিয়েছি। এগুলো জিনিস কি, ইন্টারন্যাশনাল তো বডি,
এখানে আপনার লিগাল ওয়েতে এগোতে হয়। আমি পলিটিক্যাল কথাবার্তা বলে তো আমার কাজটা হয় না, আমি তো মাইক নিয়ে বলতে পারি না। আমাদের যেগুলো যে তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ, সেই অভিযোগের কথা তাকে জানিয়েছি এবং আমরা স্পষ্ট বলেছি যেহেতু তার বিরুদ্ধে এই অভিযোগ, তার থ্রুতে আমরা কোনো কাজ করব না, আমরা সরাসরি হেড অফিসের সাথে কাজ করব, তার মধ্যে আমরা নাই, তার ইয়েতে। আর তার বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেবে, WHO কে আমরা জানিয়েছি যে দেখো দিস আর দ্য অ্যালিগেশনস এগেনস্ট হার। হ্যাঁ, তারা তাদের মতো ইয়ে করবে, আমরা কোনো প্রেশারের বিষয় না, আমরা আমাদের ন্যায়সঙ্গত যেগুলো অভিযোগ এটা আমরা জানাচ্ছি। আমার মনে হয় যে আমরা অনেক সময় নিলাম আপনার, এখন আপনি যদি শেষ মন্তব্যটুকু আপনার করেন। না, আমার মন্তব্য হচ্ছে আমার দেশ খুব আরও ভালো রিপোর্ট করুক। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকলে লেখেন, বাংলাদেশের মানুষের কথা লেখেন। হ্যাঁ, বাংলাদেশে যাতে সবাই মিলে আমরা ভালোভাবে দেশটাকে গড়তে পারি, সেটাই আমাদের, এর বাইরে কিছু নাই। এবং আপনারা মিডিয়া ফ্রিডমের 100% এক্সারসাইজ করেন। আমার যদি ভুল ত্রুটি থাকে, আমার বিরুদ্ধে যদি কিছু পান, লেখেন। হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ শফিকুল আলম এবং জাহিদ চৌধুরী, আপনাদের দুইজনকে। একটা সমৃদ্ধ আলোচনা হয়েছে এবং অনেক কিছু আমরা জানতে পেরেছি। আমাদের অর্থনীতি, যেটা নিয়ে কিছু প্রশ্ন, সিরিয়াস প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে আছে, রাজনীতি, বিএনপির অবস্থান নিয়ে অনেকের মধ্যেই কিছু অস্বস্তি আছে। আমরা জিনিসগুলি খুব সহজভাবে দেখি কোথায়, মানুষ যখন কমেন্ট করে। গত 4-5 দিনে রাজনৈতিক যে অগ্রগতি, বিএনপি এবং আমাদের তরুণ দুইজন উপদেষ্টা সরাসরি তাদের সাথে এক ধরনের মুখোমুখি অবস্থানে চলে এসেছিলেন। বিএনপির বিরুদ্ধে আমরা স্ট্যাটাস দেখলাম, বিএনপিকেও দেখলাম যে সরকার নিয়ে নানা ধরনের মন্তব্য করছে। এটা নিয়েও মানুষের মধ্যে কিছু কনসার্ন ছিল যে বিএনপি কি ঠিক দিকে যাচ্ছে নাকি তাড়াহুড়ো আমি এখানে করছে। একটু ইন্টারভেন করি, যদিও জি, শেষ অবশ্যই। পর্যায়ে। দেখেন, একটা হেলদি ডিবেট থাকা ভালো। আপনি বিদেশে এর চেয়ে আরো অনেক কাদা ভয়ঙ্কর ছোড়াছুড়ি ল্যাঙ্গুয়েজে হয়, হয়, হ্যাঁ। এটা হেলদি ডিবেট ইজ ফাইন, সবাই তার মতো পার্টিসিপেট করুক। আমি আপনাকে মুখ খারাপ না করলেই হয়, আমি আপনাকে ক্রিটিসিজম করব, আপনি আমাকে ক্রিটিসাইজ করবেন এবং এর মাধ্যমে পুরো জাতি এগিয়ে যাবে। এটাতে ডায়ালগের পরিবেশ তৈরি হয়। ডিবেটটা খুবই ইম্পর্টেন্ট, আগে তো ডিবেটই ছিল না। সুযোগই আপনি ছিল ডিবেট না। করবেন, একটু ইয়ে করবেন, আপনার উঠায় নিয়ে গেল। এমনও হয়েছে যে আপনার টক শোতে একজন কথা বলেছেন, নিচে দেখেন যে তার জন্য ইন্টেলিজেন্সের লোকরা ওয়েট করতেছে তাকে অ্যারেস্ট করার জন্য। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। তা আমরা চাই যে হেলদি ডিবেট হোক, which is good. স্ট্যাটাসের জন্য গুম হয়ে গেছে, হ্যাঁ, আয়না ঘরে রাখা হয়েছে, এই ধরনের প্রচুর ঘটনা আমরা দেখেছি। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আশা করি শিগগিরই আমরা আরো একবার বসতে পারবো সরকারের বর্তমান পরিস্থিতি এবং আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার জন্য। Thank you. অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠান এখন আমাদের ইতি টানতে হচ্ছে। আশা করি এই ধরনের আরো অনেক আলোচনা নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং থাকুন আমার দেশের সঙ্গে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।